গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমি আজকে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা বিষয় সম্পর্কে আলোচনা করবার জন্য। আচ্ছা, আমরা বিগত দিনে যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম সেই বিষয় সম্পর্কে আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছিলে। তোমরা খুব ভালোভাবে আমার সঙ্গে ইন্টারাকশন করেছিলে যে সবাই সঠিকভাবে বুঝতে পেরেছো, এবং আলোচনা করবার সময় যার যেখানে অসুবিধা হয়েছিল সবাই সে অসুবিধাগুলো বিশেষভাবে আমাকে বলেছিলে। আমি সেগুলো অনেকটা সাহায্য করবার চেষ্টা করেছি, তোমাদেরকে বলেছি যতটা যেভাবে পারা যায়। তো বিগত দিনের ক্লাসের আমরা যে আলোচনা করেছিলাম সেই আলোচনাটা আমরা আজকে একটু প্রশ্নোত্তর পর্ব আলোচনার মাধ্যমে আজকে আমরা একটু জেনে নেব। ঠিক আছে? তোমরা সবাই প্রস্তুত তো এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করবার জন্য? আচ্ছা, খুব ভালো। দেখি কারা কতখানি কিভাবে এই জিনিসগুলো একটু মনে রাখতে পেরেছে একটু জেনে নেব আমি। আমরা পূর্বের দিনে কি কি আলোচনা করেছিলাম সেটা একটু কেউ আমাকে বলো। আচ্ছা, মাটি সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা, এইটা ছিল আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। এই মাটি সৃষ্টিতে আবহাওয়া কিভাবে মাটির উপরে কার্যকরী ভূমিকা পালন করে সেই সম্পর্কে যেমন আমরা জেনেছি, মাটির উপাদান সম্পর্কে আমরা জেনেছি, এবং এছাড়াও আরো বিশেষ বিশেষ কিছু ক্ষয়, যেটা মাটির স্তর তৈরি হওয়ার জন্য যেগুলো প্রয়োজনীয়, যে বিভিন্ন স্তর, অর্থাৎ এলুভিয়েশন স্তর, ইলুভিয়েশন স্তর, র্যাভাইন ক্ষয়, খাত ক্ষয়, এবং কিছু মাটির বিভিন্ন ক্ষয়, কিভাবে মাটির ক্ষয় হয়ে যায় সেই সম্পর্কেও আমরা কিছু কিছু সম্পর্কে জেনেছি। আজকেও আমরা জানবো মাটির ক্ষয় সম্পর্কে, কিভাবে মাটি ক্ষয় হয় আরো বিস্তারিতভাবে জানবো, এবং তাদের শ্রেণীবিভাগ কিভাবে করা যায় এই ক্ষয়জাত মাটির ক্ষয়ে যাওয়া অংশটাকে, কিভাবে জলের দ্বারা ক্ষয় হয়, বায়ুর দ্বারা ক্ষয় হতে পারে, আরো কি কি দ্বারা ক্ষয় হয় সেটা আমি তোমাদের সঙ্গে তখন বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপাতত আমরা এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা এইটা একটু আমরা সেরে নিই। এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা যেটা আমরা করতে যাব, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, বলো তো মাটির যে উপাদান, সেই উপাদানকে মূলত কয়টি শ্রেণীতে বিভক্ত করতে আমরা পারি? মাটির উপাদানকে আমরা 3টি শ্রেণীতে বিভক্ত করতে পারি। খুব ভালো। তো সেগুলো কি কি? কঠিন উপাদান, তরল উপাদান, আর তার সঙ্গে রয়েছে গ্যাসীয় উপাদান। খুব ভালো। তাহলে এই কঠিন উপাদান যেমন আমরা খুব সহজে জানতে পারি, বুঝতে পারি, মাটিতে হাত দিলে আমরা সেটা সহজেই বুঝে নিই যে কঠিন উপাদান কিভাবে কার্যকর হয় কঠিন হাতে নিয়ে। আর কি কি থাকে? তরল উপাদান। তরল উপাদান কি তোমরা উপস্থিতি বুঝতে পারো? কিভাবে পারো? হ্যাঁ, তরল উপাদান অর্থাৎ মাটি, দেখবে একটুখানি মাটি যদি কোনো যন্ত্র দিয়ে একটু খোঁড়ার চেষ্টা করো, দেখবে ভেতরের দিকে একটু ভিজে ভিজে মাটির স্তর কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, তাই না? আচ্ছা, মাটির তরল উপাদান আর কি রয়েছে? গ্যাসীয় উপাদান। তো গ্যাস তো আমরা চোখে দেখতে পাই না, সেটা আমরা বুঝতে পারি যে এখানে মাটির উপাদানের মধ্যে কিছু গ্যাসীয় উপাদান উপস্থিতি লক্ষ্য করতে পারি। তো মাটির উপাদান, এই যে কঠিন উপাদান, তাহলে কত শতাংশ থাকে বলো তো? 50% কঠিন উপাদান থাকে। খুব ভালো। তরল উপাদান 25%, গ্যাসীয় উপাদান 25%। তাহলে এগুলো মনে থাকবে তোমাদের সবার। খুব ভালো। এর মধ্যে এই কঠিন উপাদানকে এটাকে আবার নির্দিষ্ট কয়টি শ্রেণীতে বিভক্ত করা গেছে? কি কি সেগুলো? একদম ঠিক, খনিজ পদার্থ আর হচ্ছে জৈব পদার্থ। তো খনিজ পদার্থ আর জৈব পদার্থ। তো খনিজ পদার্থ কি রয়েছে? এই খনিজ পদার্থে কত শতাংশ উপাদান রয়েছে? 45%। অর্থাৎ যে কঠিন উপাদান তার যে 50%, তার মধ্যে 45% রয়েছে কঠিন উপাদান।
আর জৈব উপাদানের পরিমাণ কত? মাত্র 5%। এই জৈব উপাদান হতে পারে ওই মাটিতে বসবাসকারী পোকা, বিভিন্ন জীব, তাদের প্রাণীর মৃত দেহাবশেষ, বা পচে যাওয়া পাতা বা ডালপালা, ঘাস, পচে যাওয়া ঘাস, সেই অংশগুলো, এগুলো জৈব পদার্থের মধ্যে বা জৈব উপাদানের মধ্যে অন্তর্গত হয়। ঠিক আছে, তো আরেকটু আমাকে বলো যে মাটির সৃষ্টিতে প্রাথমিক উপাদান কি? রেগোলিথ। খুব ভালো। তো রেগোলিথ কাকে বলে? এই আমাকে একটু বলো তো, রেগোলিথ কাকে বলে? আচ্ছা বলো, খুব ভালো হচ্ছে। আচ্ছা, একদম ঠিক। তো যখন ভূপৃষ্ঠের ওপরে যখন কোনো একটা আদি শিলার, অর্থাৎ যে প্রাথমিক যে শিলা গড়ে উঠতে দেখা যায়, সেই আদি শিলাস্তরের ওপর আবহবিকারের ফলে শিলাস্তর যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং একটা সেটা যান্ত্রিকভাবে হতে পারে বা রাসায়নিকভাবে হতে পারে, বিয়োজিত করে যখন এই যে জনক শিলাস্তরের ওপরে, অর্থাৎ প্রধান যে শিলাস্তর, সেই শিলাস্তরটা ক্ষয়ে যাচ্ছে, তার উপরেই থাকবে। হ্যাঁ, ক্ষয়ে গিয়ে যে অসংবদ্ধ চূর্ণ বিচূর্ণ যে বিয়োজিত পদার্থর একটা নরম ভূস্তর লক্ষ্য করা যায় বা সৃষ্টি হতে দেখা যায়, এটাকেই রেগোলিথ বলা হয়। আর এই রেগোলিথ হলো মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থা এবং মূল উপাদান আমরা বলতে পারি। রেগোলিথ যদি সৃষ্টি না হয় তাহলে কিন্তু এই মৃত্তিকা সৃষ্টি হবে না। ঠিক আছে, তো এইটুকু আমরা আগের দিন আমরা জেনেছি, এগুলো আলোচনা করেছি আমরা ইতিমধ্যে। আচ্ছা, এছাড়াও আর কি আলোচনা করেছিলাম? দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে কি হয় বলো তো? একদম ঠিক, এই রেগোলিথের ওপর হিউমিফিকেশন প্রক্রিয়া, অর্থাৎ হিউমিফিকেশন বা হিউমাস কোনটা? পচে যাওয়া পাতা বা প্রাণীর দেহাবশেষ পচে যাওয়া তখন রাসায়নিক বিক্রিয়া করে মাটির সাথে, সেটাই হিউমাস। এই হিউমিফিকেশন প্রক্রিয়ায় কি হয়? জৈব পদার্থ, জল, তারপরে মিনারেলাইজেশন প্রক্রিয়ায় মানে খনিজকরণ, যেটা তোমার উপরের স্তর থেকে নিচের স্তরে চলে আসে, যেটা হচ্ছে এলুভিয়েশন। এই উপরের স্তর থেকে জৈব দ্রব্যগুলি নিচের স্তরে যেখানে সঞ্চয়ন হয়, এলুভিয়েশন প্রক্রিয়ায় দ্রবীভূত পদার্থগুলি নিচের স্তরে আবার সঞ্চিত হয়ে যায়। তাহলে একটা এলুভিয়েশন ছিল। এলুভিয়েশনটা কি ছিল? যে মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থগুলো জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যখন নিচের স্তরে জমা হবে, এই নিচের স্তরটার নাম হচ্ছে ইলুভিয়েশন। তাহলে এইরকম ভাবে ধীরে ধীরে যখন স্তরের পর স্তর গঠিত হয় এবং এটা দীর্ঘ একটা সময়ব্যাপী প্রক্রিয়া, তার ফলেই কিন্তু মৃত্তিকা বা মাটি সৃষ্টি হতে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা, বধভূমি বা ব্যাড ল্যান্ড কি? এই বধভূমি বা ব্যাড ল্যান্ড, বধভূমি বা ব্যাড ল্যান্ড, হ্যাঁ একদম ঠিক বলেছো, যেটা আমরা অ্যাকচুয়ালি বলতে পারি পতিত জমি। যে জমিতে মাটি ক্ষয়ে যাওয়ার ফলে মাটির যে নির্দিষ্ট গুণাগুণ, অর্থাৎ মাটির যে পুষ্টি উপাদান, যার ফলে উদ্ভিদ বা ঘাস মাটির উপরে সঠিকভাবে বেঁচে থাকতে পারে, কিন্তু সেগুলো যদি নষ্ট হয়ে যায়, মাটির গুণাগুণ যদি সম্পূর্ণ হারে নষ্ট পেয়ে যায়, তখন কিন্তু আমরা সেই মাটিকে আর প্রয়োজনীয় মাটি বলতে পারবো না। ঠিক আছে, তো এবং সেখানে মাটির সেখানে উঁচু নিচু একটা ভূভাগ সৃষ্টি হয়েছে, সেখানে মাটির গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, সেই যে অংশটাকে আমরা বধভূমি বলি। অর্থাৎ যেটাকে বধ কথাকে যদি আমরা ব্যাখ্যা করি, খারাপ জমি বলতে পারি, তো সেই অর্থেই বধভূমি। তো আজকে আর বেশি প্রশ্ন করে তোমাদেরকে টেনশনে ফেলবো না। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালোভাবে সঠিকভাবে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছো।
যারা যারা সঠিক উত্তর দিতে পারোনি, একটু সমস্যা রয়েছে, তাদেরকে আমি আরও একবার করে এই অংশটা পড়ার জন্য বলবো, এবং আমি এই নির্দিষ্ট কয়েকজনকে পরবর্তী দিনে আবার আরও একবার করে আমি এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে নেব, এবং তার সঙ্গে আজকের দিনের যে অংশ আমরা আলোচনা করব সেই অংশও কিন্তু আমরা বিস্তারিতভাবে জিজ্ঞাসা করব। তো আজকে আমাদের আলোচনা করব, তোমরা নবম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রী আমাদের এই ভূগোল বিষয়ের যে পঞ্চম অধ্যায় রয়েছে, এই পঞ্চম অধ্যায়ের কোন অংশ? এটার নাম আবহ বিকার। এই আবহ বিকারের তার উপ অধ্যায় অর্থাৎ হচ্ছে মাটি ক্ষয়, অর্থাৎ মৃত্তিকা ক্ষয়। এবং মৃত্তিকা ক্ষয় শুধুমাত্র যে পার্বত্য অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে বা মালভূমি অঞ্চলে হয় এমনটা নয়। এখানকার অনেক মৃত্তিকা ক্ষয় কিন্তু, মাটি ক্ষয় কিন্তু আমরা আমাদের একটু যদি চোখ কান খোলা রাখি, আমরা কিন্তু আমাদের চোখের সামনেই এগুলোকে দেখতে পারি এবং উপলব্ধিও করতে পারবো। সেই জন্য বর্ষাকালে আমি যে জিনিসগুলো বলছি বা যে ক্ষয় সম্পর্কে আলোচনা করব, তোমরা যদি একটু দেখে থাকো, বিশেষ করে বাড়ির উঠোনে যেখানে জল একটু জমে যায়, তারপরে জলটা নেমে যায় মাঠে, যদি কোথাও ঘুরতে যাও সেখানটাতেও কিন্তু এই ধরনের ক্ষয় আমরা চোখে দেখতে পাই। তো চলো আমরা নির্দিষ্ট যে ক্ষয় রয়েছে সেই ক্ষয় সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা প্রথমে জেনে নেব যে মৃত্তিকা ক্ষয় বা মাটি ক্ষয় কাকে বলে। দেখো এখানে যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই নির্দিষ্ট ছবিগুলো তোমাদেরকে দেখে মনে হচ্ছে কি মাটি এখানে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে? হয়েছে মনে হচ্ছে, তাই তো? কারণ মাটির যে একটা সংঘবদ্ধ স্তরে থাকা উচিত সেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে না। মাটি তাদের নির্দিষ্ট স্তর থেকে ধসে গেছে বা ক্ষয় পেয়ে গেছে। ক্ষয় পাওয়ার জন্য কি হচ্ছে? ভূমিরূপের একটা পরিবর্তন এখানটায় আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক আছে? তো মাটি ক্ষয় কাকে বলা হচ্ছে? যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও মানবীয় কার্যাবলীর প্রভাবে। তাহলে এখানে শুধুমাত্র যে প্রাকৃতিক শক্তি কার্যকরী ভূমিকা পালন করে এমনটা নয়, মানুষের বিভিন্ন অবৈজ্ঞানিক কাজকর্মের ফলে কি হয়, মাটির ওপরের যে হালকা স্তর থাকে সে হালকা স্তর নিজেদের মধ্যে একটা পৃথক হয়ে যায়, এবং এই মাটি কণাগুলো একটা নির্দিষ্ট অংশ থেকে যদি পৃথক হয়ে দূর দূরান্তে সরে যায়, তাকে আমরা মাটি ক্ষয় বা ভূমি ক্ষয় বলতে পারি। দেখো প্রত্যেকটা ছবিতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে নির্দিষ্ট এই যে স্থানে মাটির অংশটা লেগেছিল, দেখো এটা প্রাকৃতিক কারণে হতে পারে বা মানবিক বিভিন্ন কারণে এই অংশ থেকে সংঘবদ্ধ অবস্থায় অসংঘবদ্ধ অবস্থা হয়ে গেছে এবং মাটির কণাগুলো এইখান থেকে দূর দূরান্তে সরে গেছে। এই ছবিটা দেখো আরো কিভাবে বোঝা যাচ্ছে অংশগুলো কিভাবে দূর দূরান্তে চলে গেছে। এটাতেও আমরা লক্ষ্য করতে পারছি কিভাবে দূর দূরান্তে মাটির স্তর নির্দিষ্ট স্তর থেকে সরে গেছে বা চলে গেছে। ঠিক আছে? তাকে মাটি ক্ষয় বা ভূমি ক্ষয় বলা হচ্ছে। এই মাটি যদি ক্ষয় পেয়ে যায় তাহলে কি ক্ষতির সম্মুখীন হতে হবে? মাটি ক্ষয় পেয়ে গেলে মাটি ক্ষয়ের ফলে মাটির উর্বরতা শক্তি কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। তাহলে মাটির উর্বরতা যদি নষ্ট হয়ে যায় তাহলে মাটির ভৌত এবং রাসায়নিক ধর্মেরও পরিবর্তন ঘটছে, তার ফলে মাটির গুণমান হ্রাস পাচ্ছে, এবং মাটির গুণমান যদি দিনের পর দিন হ্রাস পেতে থাকে তাহলে কিন্তু মাটি অবক্ষয় বা মাটি অবনমন হতে থাকে। যে এই ধীরে ধীরে মাটি অবনমন হতে থাকলে, মাটির যদি ক্ষয় পাওয়ার প্রবণতা ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে এই অঞ্চলের মাটি বা ওই নির্দিষ্ট অঞ্চলের মাটিও কিন্তু একদিন বধভূমিতে বা ব্যাডল্যান্ডে পরিণত হতে পারে। কারণ এই যে মাটি কখন হয়, যখন সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো পরস্পরের সঙ্গে সংঘবদ্ধভাবে
জুড়ে থাকে, আলাদা হয় না, পৃথক হয় না, তখন সে স্তরকে আমরা মাটি বলছি। কিন্তু যখন তাদের মধ্যে টান বা সঙ্গবদ্ধ অবস্থা যখন থাকে না, একটা কণার সাথে আরেকটা কণা আলাদা হয়ে যাচ্ছে, পৃথক হয়ে যাচ্ছে, তখন মাটির অবক্ষয় হবে। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে আমরা এখানে কি আলোচনা করলাম? মাটি ক্ষয় বা ভূমি ক্ষয় কাকে বলে, তার সাথে সাথে মাটি ক্ষয়ের ফলে কিভাবে মাটি অবনমন বা মাটির অবক্ষয় হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? আচ্ছা, এরপরে মাটি ক্ষয়ের প্রকারভেদ। তো কি কি মাটি ক্ষয়, কি কি পদ্ধতিতে মাটি ক্ষয় হয়? আমরা তো অনেক রকম ভাবে মাটি ক্ষয় দেখতে পাই। তো এর মধ্যে থেকে যে প্রাকৃতিক যে ক্ষয়ের কারণগুলো সেগুলোকে আমরা মোটামুটি 4টি ভাগে ভাগ করতে পারি মাটি ক্ষয়। একটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়, ঠিক আছে, অর্থাৎ জল দ্বারা কিভাবে মাটির উপর ক্ষয় হয় সেটা হচ্ছে জলপ্রবাহ দ্বারা ক্ষয়। সমুদ্র তরঙ্গ ক্ষয়, কোথায় সমুদ্র? তাহলে যেখানে সমুদ্র থাকবে নিশ্চয়ই সেই অঞ্চলেই এই সমুদ্রের ফলে সেই নির্দিষ্ট অঞ্চলের মাটি ক্ষয় পাবে। তাহলে যেখানে সমুদ্র নেই সেখানে সমুদ্র তরঙ্গ ক্ষয় লক্ষ্য করা যাবে না। বায়ু প্রবাহ ক্ষয়, এখানে বায়ু প্রবাহ ক্ষয় বলতে বায়ুর অতিরিক্ত প্রবল, যখন বায়ু খুব জোরে প্রবাহিত হয়, খুব দ্রুত বেগে প্রবাহিত হওয়ার সময়ও কিন্তু মাটির ক্ষয় পেতে থাকে বা মাটি ক্ষয় হতে লক্ষ্য করা যায়। ঠিক আছে, হিমবাহ ক্ষয়, তাহলে এখানেও সমুদ্র তরঙ্গের মতোই যে অঞ্চলে হিমবাহের প্রভাব লক্ষ্য করা যাবে বা হিমবাহ লক্ষ্য করা যায় সেইখানটাতেই হিমবাহ ক্ষয় হবে। তাহলে হিমবাহ কোথায় লক্ষ্য করা যায়? উচ্চ অক্ষাংশে, উচ্চ পার্বত্য অঞ্চলে। তাহলে সেইখানেই এই মৃত্তিকা ক্ষয় হবে হিমবাহের ফলে। তো আমরা এবার পরপর নির্দিষ্ট ক্রমান্বয়ে প্রথমে জলপ্রবাহ ক্ষয় সম্পর্কে তার বিস্তারিত পদ্ধতি আলোচনা করব, তারপরে সমুদ্র তরঙ্গ ক্ষয়, বায়ু প্রবাহ ক্ষয় এবং সর্বশেষ হচ্ছে হিমবাহ ক্ষয় সম্পর্কে আলোচনা করব। তাহলে মাটি ক্ষয় বা মৃত্তিকা ক্ষয় কটি ভাগে বিভক্ত করা যায়? 4টি ভাগে বিভক্ত করা যায়। কি কি সেগুলো? জলপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, বায়ু প্রবাহ আর হিমবাহ। ভেরি গুড। তাহলে পরবর্তী অংশ কি রয়েছে আমরা এবার দেখি, জলপ্রবাহ ক্ষয়। জলপ্রবাহ ক্ষয়, এই জলপ্রবাহ ক্ষয় কথাটার মধ্যে দেখো একটু খেয়াল করলে বুঝতে, জলপ্রবাহ অর্থাৎ জলের দ্বারা বা জলের প্রবাহ যখন, অর্থাৎ কোনো অংশ দিয়ে জল যখন প্রবাহিত হয় তার ফলে মাটির উপরে যে অংশ ক্ষয়প্রাপ্ত হয় সেটাকে বলা হয় জলপ্রবাহ ক্ষয়। এবং পৃথিবীতে এই প্রবহমান জলধারার ফলেই মাটি সবথেকে বেশি ক্ষয়প্রাপ্ত হতে দেখা যায়। এবং সেই জন্য এই জলপ্রবাহ ক্ষয়কে নির্দিষ্ট 6টি শ্রেণীতে বিভক্ত করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমেই এই যে জলপ্রবাহ, জলের উৎস কি আছে? জলের উৎস হচ্ছে, হ্যাঁ খুব ভালো বলেছো, পুকুর, জলাশয়, নদ নদী। আচ্ছা, পুকুর, জলাশয়, নদ নদী থেকে জল বাষ্পীভূত হয়ে কোথায় যায়? জল বাষ্পীভূত হয়ে ঊর্ধ্ব আকাশে পৌঁছে যায়। তারপরে কি হয়? ঘনীভবন হয়, ঘনীভূত হয়ে নির্দিষ্ট সময় অন্তর বৃষ্টিপাত হয়, তাই তো? আচ্ছা, তোমাদের বাড়ির সামনে বা তোমাদের বাড়িতে বৃষ্টি হতে দেখেছো তোমরা? বাহ, খুব ভালো, সবাই দেখেছে বৃষ্টিপাত হতে। যে বৃষ্টি হলে দেখেছো যে কোনোদিন বৃষ্টির প্রবাহে বাড়ির মৃত্তিকার কোনো স্তর ক্ষয় পেতে বা মাটি ধুয়ে চলে যেতে দেখেছো কোনোদিন? দেখেছো, আচ্ছা, খুব ভালো। দেখবে তুমি যদি মাঠে দাঁড়িয়ে থাকো বা যে কোনো ফাঁকা প্রান্তে দাঁড়িয়ে থাকো, সেটা তাহলে উপলব্ধিটা ভালো করা যায়। সেটা হচ্ছে যে এই যে বৃষ্টির ফোঁটা যখন ঊর্ধ্ব আকাশ থেকে অতি দ্রুত বেগে মধ্যাকর্ষণের টানে
মাটির ওপরে পড়ে, তখন মাটির ওপরে পড়ার ফলে মাটির যে ক্ষয় পেয়ে যায়, যে সূক্ষ্ম সূক্ষ্ম অংশ ক্ষয়িত হয়ে যায়, সেটাকে বলা হয় কর্দমাক্ত ক্ষয়। খেয়াল করেছো? দেখবে যখন ছোট্ট ছোট্ট ফোঁটা পড়ে তখন মাটির কণাগুলো ছোট্ট ছোট্ট ভাবে সামান্য পরিমাণে ছিটকে যায়। আবার যখন বৃহৎ কণা পড়ে, বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে দেখা যায়, তখন আবার বড় বড় বৃষ্টির ফোঁটার জন্য মাটির পরিমাণটা বেশ খানিকটা বেশি আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে এটাই হচ্ছে কর্দমাক্ত ক্ষয়। তাহলে একদম শুরুতেই বৃষ্টি, প্রধান জলের উৎস হচ্ছে বৃষ্টি, কারণ পুকুরে নদ নদীতে সেগুলো, সেই জলগুলো তো নির্দিষ্ট স্তরেই সঞ্চিত রয়েছে, এবং তার প্রভাবে যখন ক্ষয় হবে সেটা সেই নদীর প্রবাহের ক্ষয়ের কারণ হিসাবে আমরা বলবো। ঠিক আছে? তো এই কর্দমাক্ত ক্ষয় কিভাবে হচ্ছে তাহলে আরো একবার বলি। আলগা মাটির ওপর বৃষ্টির ফোঁটা সরাসরি আঘাতে, এই যে দেখো বৃষ্টির ফোঁটা পড়ছে, সরাসরি আঘাতে যে ক্ষয় হচ্ছে তাকে কর্দমাক্ত ক্ষয়, বা এটাকে আমরা স্প্যালাশ ইরোশন বলতে পারি। ঠিক আছে? তাহলে 6টি পদ্ধতির মধ্যে আমরা প্রথম পদ্ধতি কি আলোচনা করলাম? কর্দমাক্ত ক্ষয় বা স্প্যালাশ ইরোশন। এরপর হয়েছে পাত ক্ষয়। দেখো পরপর আস্তে আস্তে এই কর্দমাক্ত ক্ষয়টা ধীরে ধীরে কত বড়তে পরিণত হবে। একদম ক্ষুদ্র অংশ ছিল কর্দমাক্ত ক্ষয়। এবার দেখবে কোন একটা জায়গায় জল জমে গেল, কিন্তু একটা নির্দিষ্ট ঢাল ঠিক খুঁজে নেয় জল, যে অংশে ঢাল রয়েছে সেইখান দিয়ে কিন্তু একটা জলের প্রবাহ লক্ষ্য করা যায়। এবং জলের প্রবাহ যখন লক্ষ্য করা যায় তখন দেখবে জলের এই যে মৃত্তিকার উপরের স্তর, উপরের স্তর থেকে কিছু পরিমাণ মৃত্তিকা কিন্তু ক্ষয় পেতে থাকে। সেই জন্য কি বলা হচ্ছে, বৃষ্টির জলপ্রবাহের দ্বারা মাটির ওপরের স্তর চাদরের আকারে, চাদর মানে তোমার বাড়ির বিছানার যে চাদর, সেই চাদরের আকারে যখন অপসৃত হয়ে যে ক্ষয় হয় তাকে পাত ক্ষয় বা শীট ইরোশন বলা হয়। তার মানে বৃষ্টি হলো বৃহৎ অঞ্চলে যেখানে বৃহৎ উন্মুক্ত ভূমি জমি রয়েছে, সেইখানে বৃষ্টির জলের প্রবাহের ফলে একটা বড় অংশ জুড়ে মনে হচ্ছে ক্ষয় পেয়ে হালকা পাতলা স্তর ক্ষয় হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে পাত ক্ষয়। তাহলে পাত ক্ষয় সম্পর্কে তোমরা সবাই বুঝতে পারলে? আচ্ছা, হ্যাঁ দেখো পাত ক্ষয় তার মানে এখানে পাতের মতো অংশ, একটা নির্দিষ্ট চওড়া আকৃতির অংশ যেটা চাদরের সঙ্গে তুলনা করা হয়েছে, সেইভাবে যখন জলের দ্বারা ক্ষয় হচ্ছে তাকে পাত ক্ষয় বলা হচ্ছে। এবার হচ্ছে নালী ক্ষয় বা রিল ইরোশন। দেখবে তোমাদের বাড়িতে যদি বাগান থাকে, বাগানেও দেখবে জলের প্রবাহটা সঠিকভাবে, অর্থাৎ বাগানে যদি জল না দাঁড়িয়ে থাকে, বাড়ির বড়রা কি করে ছোট্ট ছোট্ট ড্রেনের, মাটির দুদিকে আল দিয়ে ছোট ড্রেনের মতো একটা আকৃতি সৃষ্টি করে, যার ফলে এই জমির জলটা, অতিরিক্ত জলটা, অপ্রয়োজনীয় জলটা যাতে বাগান থেকে বেরিয়ে যেতে পারে ঢালু অনুযায়ী। এইভাবে যে ক্ষয় হয় মৃত্তিকার, সেটাকে নালী ক্ষয় বলা হয় বা রিল ইরোশন বলা হয়। তাহলে কোথায় হচ্ছে? শুষ্ক অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টিপাতের তীব্র জলস্রোত বা সরু প্রবাহ পথ। তাহলে দেখো বৃষ্টিপাতের তীব্র জলস্রোত বা সরু প্রবাহ পথ বা নালী সৃষ্টি করে যে ক্ষয় হয় তাকে রিল ক্ষয় বলা হয়। ঠিক আছে? তাহলে রিল ক্ষয় যেটা সূক্ষ্ম সরু একটা প্রবাহ শুষ্ক অঞ্চলে লক্ষ্য করা যায় তাকেই নালী ক্ষয় বলা হয়। তাহলে জলপ্রবাহ ক্ষয়, যে প্রধান জলপ্রবাহ ক্ষয়, তার যে 6টি পদ্ধতির মধ্যে 3টি পদ্ধতি আমরা আলোচনা করলাম। কি কি? কর্দমাক্ত ক্ষয়, পাত ক্ষয়, আর হচ্ছে নালী ক্ষয়। মনে থাকবে? আচ্ছা, এবার আরো যে 3টি অংশ রয়েছে সেই 3টি অংশ কি কি? একটা হচ্ছে গালি ক্ষয়। গালি ক্ষয়টা কি? দেখো গালি ইরোশন। এই যে নালী, যেটা আমরা পড়লাম শুষ্ক পার্বত্য অঞ্চলে নালী যদি জলের প্রবাহের ফলে
ধীরে ধীরে আরো বড় হয়, প্রশস্ত হয়। দেখো আগে নালী যে ছবি আমরা দেখেছিলাম একটু সরু ছিল, এরকম অংশ ছিল। এখন দেখো এই নালীটা ধীরে ধীরে তার পরিমাণটা বেড়ে গেল, বড় হয়ে গেল এবং গভীর হয়ে গেল। তার ফলে যে প্রবল ক্ষয় হয় তাকে ক্ষয় ক্ষয় বলা হয়। ঠিক আছে, ক্ষয় ক্ষয় এইভাবেই লক্ষ্য করতে পারছি। তাহলে নালী ক্ষয় থেকে যখন বৃহৎ আকৃতির ক্ষয় হচ্ছে তখন সেটাকে আমরা ক্ষয় ক্ষয় বলতে পারি। এরপর 5 নম্বর ক্ষয়, যেটা হচ্ছে র্যাভাইন ক্ষয়। এই র্যাভাইন ক্ষয়টা কি, কোথায় লক্ষ্য করা যায়? দেখো এটা হচ্ছে র্যাভাইন ক্ষয়। এটাও এমন একটা জায়গাতে হয় যেটা উদ্ভিদহীন অতি ঢালু ভূভাগে। দেখো ঢালুর পরিমাণটা এতটাই বেশি এবং উদ্ভিদের পরিমাণ সেখানটা লক্ষ্য করা যাচ্ছে না, এবং হয়ে গিয়ে গালি ক্রমশ আরো গভীর হয়ে গেছে। এত বেশি পরিমাণে গভীর হয়ে গেছে, ঢালু হয়ে গিয়ে সেখানে ক্ষয়ের পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ক্ষয়ের পরিমাণটা বেশি হওয়ার জন্য যে ভয়াবহ ক্ষয় লক্ষ্য করা যাচ্ছে তাকে র্যাভাইন ক্ষয় বলা হয়ে থাকে। তাহলে বোঝা গেল ধীরে ধীরে নালী ছিল ছোট্ট একটা সরু জলের প্রবাহ পথ। সেই নালীটা যখন জলের পরিমাণটা বেড়ে গেল, তাহলে সেই নালীর মাধ্যমে আর সে সব জলটুকু প্রবাহিত হতে পারছে না, এবং জল বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, সেই নালীর দুপাশের যে খাড়ায় অংশ ছিল সেগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত পেতে লাগলো। ক্ষয় হতে হতে ক্ষয়ের পরিমাণ বেড়ে কি হলো, প্রশস্ত হয়ে গেল, চওড়া হয়ে গেল। এবং শুধুমাত্র যে পার্শ্বক্ষয় হয়েছে তা নয়, পার্শ্বক্ষয়ের সঙ্গে সঙ্গে কিন্তু ওই নালীর নিচের দিকের নিম্ন প্রান্ত, সেখানেও কিন্তু ক্ষয় হয়ে গভীর ক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। তাহলে যখন আরো গভীর এবং প্রশস্ত হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি গালি ক্ষয়। এবং এই গালি ক্ষয়ের থেকে যদি আরো অতি ঢালু অংশ, অতি গভীর অংশ, যেখানে উদ্ভিদের কোনো অংশ বিশেষ লক্ষ্য করা যায় না এবং যেখানে একটা খাতের মতো অংশ লক্ষ্য করা যায়, সেইটাকে আমরা বলছি র্যাভাইন ক্ষয়, বা ভয়াবহ ক্ষয় হয় এই র্যাভাইন ক্ষয়ের মাধ্যমে। ঠিক আছে, তাহলে 5টি পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করলাম। লাস্ট যে অংশ রয়েছে তার নাম হচ্ছে পতন ক্ষয়, স্লিপ ইরোশন। এই পতন ক্ষয়টা কিভাবে হয়? দেখো ছবিটা খেয়াল করো। পার্বত্য ঢালে বৃষ্টির জল, তাই বৃষ্টি যখন হয় তখন পার্বত্য ঢালে কি হয়, মাটির অভ্যন্তরে পার্বত্য ঢালে বৃষ্টির জল প্রবেশ করে, এবং বৃষ্টির জল যখন কোনো স্তরে প্রবেশ করে হঠাৎ করে সেই জায়গাটা কিন্তু অনেকটা যেমন নরম হয়ে যায়, তার সাথে সাথে আলগাও হয়ে যায়, কারণ জল একটা নির্দিষ্ট জায়গা দখল করে নিয়েছে। তা যখনই আলগা হয়ে যাচ্ছে তখন সেই স্তরটা যদি হঠাৎ করে জলের চাপে এবং মধ্যাকর্ষণের টানে, মধ্যাকর্ষণ টান কোন দিকে হয়, ভূমির দিকে হয়, উপর থেকে নিচের দিকে। এই মাধ্যাকর্ষণের টানে যদি হঠাৎ নিচের দিকে এই মৃত্তিকার একটা অংশ নিচের দিকে নামতে থাকে, একে আমরা পতন ক্ষয় বলতে পারি, যেটাকে স্লিপ ইরোশন। যদি আমরা যে পার্কে ছোটবেলায় স্লিপ চড়েছো, সে স্লিপে ওপর থেকে যদি তুমি নিচের দিকে নেমে আসো তাহলে অভিকর্ষটা নেমে আসছিলে, এরকম ভাবে একই দেখো এখানে বৃষ্টিপাত হয়েছে বা জলের প্রবাহ লক্ষ্য করা গেছে, এই অংশে মাটি আলগা হয়ে গেছে, নিজেদের মধ্যে অংশ নিশ্চিহ্ন হয়ে গেছে, ফলে নিচের দিকে প্রবাহিত হতে দেখা যাচ্ছে। এটাকে আমরা পতন ক্ষয় বলতে পারি। তাহলে 6টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম আমরা, আর পতন ক্ষয়ের কারণটাও বুঝতে পারলে। 6টি কি কি পদ্ধতি আলোচনা করলাম একবার আমাকে বলো তো সবাই মিলে। প্রথম ছিল জলপ্রবাহে ক্ষয়ের প্রথম এই 6টি পদ্ধতি। কর্দমাক্ত ক্ষয় ছিল, তারপরে ছিল পাত ক্ষয় বা শিট ইরোশন, তারপরে নালী ক্ষয়, নালী ক্ষয় বৃদ্ধি পেয়ে কি ক্ষয় হলো, গালি ক্ষয় বা ক্ষয় ক্ষয়, তারপরে আরো ভয়ঙ্কর ক্ষয় যদি হয় সেটা হচ্ছে র্যাভাইন ক্ষয়, আর একদম সর্বশেষ অংশ সেটা হচ্ছে পতন ক্ষয়। তো জলপ্রবাহের দ্বারা এই 6টি ক্ষয় কাজ আমরা লক্ষ্য করতে পারি। এর পরবর্তী অংশ আর কি কি ছিল বলতো জলপ্রবাহের পরে? ভেরি গুড, সমুদ্র তরঙ্গ ক্ষয়। তো দেখো
সমুদ্র তরঙ্গ ক্ষয় মানে এখানটাতে আমরা বুঝতে পারছি সমুদ্র তরঙ্গের আঘাতে যদি সমুদ্র তটভূমি মাটির যে স্তর আলগা হয়ে যায় বা পাড় ভেঙে যায় এবং সেই পাড় ভেঙে সমুদ্রেই চলে যায় সেই মাটি, একে সমুদ্র তরঙ্গ ক্ষয় বলা হয়। দেখো যে ছবিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই ছবিগুলো থেকে তোমরা কিন্তু সহজেই কয়েকটা জিনিস বুঝতে পারছো যে সমুদ্রের তটভূমিতে এই যে জোয়ারের জলের জন্য এই অংশে কিন্তু জল এসে বারবার ধাক্কা মারার ফলে এই অংশের ক্ষয় লক্ষ্য করা গেছে এবং মৃত্তিকা দেখো ধসে গিয়ে ক্ষয়ে গিয়ে এই জলের সঙ্গেই লবণাক্ত হয়ে গেছে। তিনটি ছবি দেখো। তাহলে সমুদ্র তটভূমিতে জোয়ারের জলস্রোত এবং সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্র পাড় যখন ভেঙে অপসারিত হয়ে যাচ্ছে, দেখো সমুদ্র পাড় ভেঙে অপসারিত হয়ে যাচ্ছে, এই জন্যই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে দেখি সমুদ্রের পাড় আগে যতটা বিস্তৃত ছিল অনেকখানি অংশে কিন্তু এই সমুদ্রের পাড় ধীরে ধীরে ছোট হয়ে আসে, তার আয়তন ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায়। আবার লবণাক্ত জলরাশি তীরবর্তী স্বাভাবিক মাটিতে, এই যে স্বাভাবিক মাটিতে মিশে লবণাক্ত মাটিতে পরিণত করে, অর্থাৎ যে মাটিতে লবণাক্ত হয়ে যাচ্ছে সেই মাটিগুলো পার্শ্ববর্তী যে মাটি রয়েছে সেখানে গিয়েও মাটিকে লবণাক্ত মাটিতে পরিণত করে দিচ্ছে। একে সমুদ্র তরঙ্গ ক্ষয় বলা হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল সমুদ্র তরঙ্গ ক্ষয় কিভাবে হয়ে থাকে বা কিভাবে হয়। একদম সিম্পল, সমুদ্র তরঙ্গের আঘাতে, অর্থাৎ যখন জোয়ারের জলটা বেশি পরিমাণে হয় তখন জোয়ারের জলটা যদি ফুলে ফেঁপে ওঠে, ফুলে ফেঁপে ওঠার জন্য অনেক বেশি দূর পর্যন্ত উচ্চতা পর্যন্ত জল চলে আসে তীরভূমির, তখন মাটি ধসে চলে যায়, তার প্রভাবেই সমুদ্র তরঙ্গ ক্ষয় হতে থাকে। ঠিক আছে, সমুদ্র তরঙ্গের পরে কি ছিল? বায়ু প্রবাহ ক্ষয়। দেখো এই বায়ু প্রবাহে কিভাবে বায়ু প্রবাহের দ্বারা ক্ষয় হচ্ছে। তাহলে বায়ু যখন, তোমরা একটা জিনিস খেয়াল করবে, তুমি যখন ফাঁকা জায়গায় বসে থাকো বায়ুর তীব্রতা ভালো বেশি অনুভব করতে পারো না যখন এক ঘিঞ্জি পরিবেশের মধ্যে যখন দাঁড়িয়ে থাকো বসে থাকো তখন বায়ুর তীব্রতা বেশি অনুভব করতে পারো ফাঁকা জায়গাতে। তাহলে আমরা জানি যে বায়ু যদি ফাঁকা জায়গা পায় সেই ফাঁকা জায়গাতে বায়ুর প্রবাহিত হওয়ার ক্ষমতা এবং অনেক তীব্র বেগে কিন্তু প্রবাহিত হতে পারে, কিন্তু যদি বায়ু কোনো অংশে বাধাপ্রাপ্ত হয় তাহলে তার গতিবেগ কিন্তু অনেকটা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এই মৃত্তিকা ক্ষয় মূলত আমরা বায়ু দ্বারা মৃত্তিকা ক্ষয় যদি আমরা বলে থাকি, মৃত্তিকা ক্ষয় মূলত কিন্তু উষ্ণ মরুপ্রায় অঞ্চলে বা শুষ্ক মরুপ্রায় অঞ্চলে, যেখানে ধুধু বালির প্রান্তর মরু প্রান্তর লক্ষ্য করা যায় এবং যেখানে বায়ু অনায়াসে বাধাহীনভাবে দ্রুত বেগে প্রবাহিত হতে থাকে, সেই অঞ্চলেই কিন্তু দেখতে পাই। তবে আমরা একদম যে আমাদের এখানে দেখতে পাই না এমনটা নয়, যদি বড় মাঠ থাকে, যদি উন্মুক্ত পরিবেশ থাকে, দেখবে অনেক সময় গ্রীষ্মকালে বিকেলের দিকে যখন বায়ু খুব দ্রুত বেগে প্রবাহিত হয় মাঠের যে নির্দিষ্ট বালি বালু ধূলিকণা সেগুলো কিন্তু উড়িয়ে নিয়ে যেতে থাকে, দেখতে পাই আমরা এটা। তার জন্য বড় উন্মুক্ত স্তর প্রয়োজন হবে, তাহলেই কিন্তু আমরা এই বায়ু প্রবাহের দ্বারা মৃত্তিকা ক্ষয় দেখতে পাবো। তাহলে বায়ু প্রবাহের আঘাতে উষ্ণ ও শুষ্ক মরুপ্রায় অঞ্চলে অর্থাৎ উন্মুক্ত প্রান্তরে যদি শিথিল মাটি বালি ধূলিকণা সেখান থেকে উড়ে গিয়ে বহু দূরে অপসারিত হতে থাকে এবং ভূভাগ ক্রমশ নিচু হতে থাকে, তাকে বায়ু প্রবাহ ক্ষয় বলা হয়। ঠিক আছে, বোঝা গেল। দেখো বায়ু প্রবাহ ক্ষয় কিভাবে হচ্ছে, প্রত্যেকটা অংশে বায়ুর প্রবাহিত হচ্ছে বেশি পরিমাণে, সেখান থেকে বায়ুর এই ক্ষয় আমরা লক্ষ্য করতে পারছি। কোন অঞ্চলে হয়? শুষ্ক মরু প্রায় মরুভূমি অঞ্চলে বা উন্মুক্ত
প্রান্তরে। ঠিক আছে, যেখানে বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হতে পারবে। শেষ যে ক্ষয় ছিল মাটি ক্ষয়ের, সেটার মাধ্যম হচ্ছে হিমবাহ দ্বারা ক্ষয়। হিমবাহ কোথায় লক্ষ্য করা যায়? উচ্চ অক্ষাংশে, পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে যে হিমবাহের দেখো চাদর, যে হিমবাহ বরফের যে অংশ, বরফের চাদর, সেটা যখন শিলার স্তরের উপর দিয়ে প্রবাহিত হতে থাকে, তখন এই বরফের দ্বারা কিন্তু হিমবাহের দ্বারা একদম নিম্ন স্তর থেকে শিলাস্তর উন্মুক্ত হতে থাকে, সেখান থেকে ক্ষয় পেতে থাকে। বিভিন্ন ক্ষয়ের পদ্ধতি রয়েছে। তোমরা যখন ক্লাস 10-এ গিয়ে হিমবাহ দ্বারা ক্ষয় পড়বে, তখন কিন্তু এর অনেক রকম ভূমিরূপ তোমরা পড়তে পারবে। তাহলে কোথায় লক্ষ্য করা যাচ্ছে? হিমবাহে, পার্বত্য অঞ্চলে হিমবাহের ফলে যে বরফ যখন শিলাকে বিচ্ছিন্ন করে গ্রাবরেখা রূপে বহন করে, একে হিমবাহ ক্ষয় বলা হয়। দেখো এই হিমবাহ ক্ষয়িত হচ্ছে, প্রবাহিত হচ্ছে, এর ফলে নিম্ন স্তর কিন্তু ক্ষয় পাচ্ছে। হিমবাহে প্রবাহিত হয়েছিল, এই শিলার উপরের স্তর দেখো কিভাবে ব্যাপকভাবে ক্ষয় হয়ে গেছে। এই অংশেও দেখো ছিল হয়তো এতটা অংশ, ক্ষয় পেয়ে তার স্তর কিন্তু বেশ খানিকটা নেমে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম মাটি ক্ষয়ের 4টি পদ্ধতি, এবং 4টি পদ্ধতির মধ্যে জলপ্রবাহের ক্ষয়ের আবার 6টি উপপদ্ধতি রয়েছে। সবগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এই আলোচনা করতে নির্দিষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে নোট ডাউন করে নাও, এবং এই প্রশ্ন সম্পর্কে কারোর কি কোথাও কোনো অসুবিধা আছে একটু দেখে নাও সবাই। আচ্ছা, সব প্রশ্ন সবাই বুঝতে পারছো? নির্দিষ্ট কোন উত্তরটা তোমাদেরকে সঠিকভাবে লিখতে হবে, বলতে হবে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবেই কিন্তু আমরা সঠিক উত্তর করতে পারি। তোমরা টেক্সট বই থেকে পড়ে আসবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী দিনে এই নির্দিষ্ট প্রশ্নাবলী থেকে আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করে নেবো যে কারা কতখানি ভালোভাবে প্রশ্ন উত্তরগুলো পড়ে তৈরি করে এসেছো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার পরবর্তী অংশ সম্পর্কে আমরা আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।